সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কয়েকটি বিষয় একেবারে শেষ মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, কিন্তু আমরা চেষ্টা করবো সেই সমস্ত বিষয়ে আলোচনা করার, কারণ ইট ডিম্যান্ডস দ্যাট ডিসকাশন এবং এটার বোঝার চেষ্টা করবো আসলে কেন, কোথায়। সম্প্রতি যেটি হয়েছে সেটি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সম্মতি দিয়েছেন জোহরান মামদানির ব্যাপারে, যিনি মেয়রাল ইলেকশন প্রতিযোগিতায় আছেন এবং সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বরে। এটি প্রকাশিত হয়েছে আপ এড পাবলিশড নিউ ইয়র্ক টাইমস গতকাল সেপ্টেম্বর 14 তারিখে 2025। যদিও তাদের মধ্যে উনি স্বীকার করে নিয়েছেন যে তাদের মধ্যে অতীতে সম্প্রতি কিছুদিন আগেও বেশ কিছু ব্যাপারে দ্বিমত ছিল এবং আছে, acknowledging their past disagreement. ক্যাথি হোকুলের অনুসারে এই এন্ডোর্সমেন্টটা হচ্ছে বেসড অন মামদানির যে ফোকাস আছে, তার বিশেষ যে কয়েকটি ইস্যু নিয়ে আছেন, কি ইস্যু যেটিকে আমরা বলে থাকি, এটিকেই রিজলভ হিসাবে উনি দেখেছেন, সমাধান হিসাবে দেখছেন। একটি বড় ব্যাপার এখানে আছে, সেটি হচ্ছে এটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং উনি আশা করছেন যে এটির মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব আছে সেটি দূর হতে পারে এবং পার্টি ইউনিটি, ঐক্যমত তৈরি হতে পারে। এদিকে আরেকটি ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে অ্যান্ড্রু কুমো, ফর্মার গভর্নর, উনি বলেছেন, আপনারা সবাই জানেন যে উনি হচ্ছেন কট্টর সমর্থক অফ ইসরায়েলি গভর্নমেন্ট। উনি বলেছেন, আজকের কথা নিউ ইয়র্ক টাইমসে বড় করে এসেছে, দ্য হরিফিক গাজা ওয়ার মাস্ট এন্ড। 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন, কেন সেটি আলোচনায় থাকবে। এর সাথেও আরো কয়েকটি বিষয়ে আমাদের আলোচনা করতেই হবে। সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন যে কোরিয়ান ওয়ার্কার্স যারা হান্ডাই প্ল্যান্টে কাজ করছিলেন তাদেরকে ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে শিকল বেঁধে সাউথ কোরিয়াতে, যেটি নিয়ে সাউথ কোরিয়া গভর্নমেন্টের সাথে ট্রাম্প প্রশাসনের একটি ঝামেলা তৈরি হয়েছে। কি ধরনের ঝামেলা? কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চান যে আমেরিকাতে ইনভেস্টমেন্ট হোক, বিদেশি কোম্পানি যারা আছে তারা এখানে ইনভেস্ট করুক এবং তাদের যে কলকারখানা এখানে তৈরি হোক, তাদের জবও তৈরি হবে, আমেরিকার জন্য ভালো হবে। কিন্তু যখন এই ওয়ার্কারদের ধরে পাঠিয়ে দেওয়া হলো, যদিও তারা কোনো রকম বড় কোনো ভায়োলেশনে করেননি, তাদের ভিসার মেয়াদ ছিল, তাদের কাজের ছিল, এটি বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে বড় বড় কোম্পানির ক্ষেত্রে। তারা দ্বিতীয়বার চিন্তা করবেন আমেরিকাতে তারা প্ল্যান্ট স্থাপনা করবেন কি করবেন না। এখন এটি একটি ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প এই যে তার ফরেন ওয়ার্কার যেটি আছে, উনিও বেশ কথা বলেছেন। উনি বলছেন যে উনি ওয়েলকাম জানান ফরেন ওয়ার্কার্সদের, উনি চান না সবাইকে ভীত করে তাড়িয়ে দিতে। কিন্তু আসলে কি হচ্ছে সেটা দেখবো। এদিকে এনভিডিয়া, ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান চিপ কোম্পানি, এআই কোম্পানি, অ্যান্ড তারা এখন অ্যান্টাই ট্রাস্ট একটি মামলায় পড়তে যাচ্ছেন চায়নাতে। এটি যখন হচ্ছে খুব ক্রিটিক্যাল একটি সময় হতে যাচ্ছে। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা থাকবে বেশ ভালো করে। বাই দ্য ওয়ে, চার্লি কার্ককে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু আলোচনা করতে হবে, কারণ বেশ কিছু মন্তব্য এসেছে যা আমাদের আলোচনা করতেই হবে। এনসিপি সেক্রেটারি উনি বলছেন যে নতুন ইলেকশন চান ওনারা, গণপরিষদ করতে হবে এবং নতুন সংবিধান চান। বাংলাদেশের কথা বলছি। আমরা শুনেছি জামাতে ইসলামীও এরকম চান, এবং কেমন সংবিধান চান জানিয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন, সেটি ব্যাপারে আলোচনা থাকবে। এবং জাকসু এবং ডাকসু নির্বাচন থেকে বিএনপি কি কোনো কিছু শিখবে? জেনারেল ইলেকশন খুব তাড়াতাড়ি আগামী বছর ফেব্রুয়ারি, এখন পর্যন্ত যে কথাবার্তা চলছে এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন গোলাম এম মাতবর, প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছ থেকে শুরু করব। নিউ ইয়র্ক প্রসঙ্গ থেকে শুরু করি আমরা। গভর্নর ক্যাথি হোকুল এখন এন্ডোর্স করেছেন জোহরান মামদানিকে এবং এটি বড় করে এসেছে পত্রপত্রিকাতে। একটু অবাক করার বিষয়, কারণ তাদের দুজনের মধ্যে বেশ কিছু অমিল আছে, বেশ কিছু ব্যাপার আছে। এবং এই যে এন্ডোর্সমেন্ট উনি দিয়েছেন, এটি এখন অনেকে বলছেন জোহরান মামদানির জন্য খুব ভালো হবে, ডেমোক্রেটিক পার্টির জন্য ভালো হবে। আসলেই কি তাই কিনা, এবং এটির ইম্পর্টেন্সটি যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এবং অনেকে বলছেন যে ডেমোক্রেটিক পার্টির হয়তো যে বিভেদটি চলছে নিউ ইয়র্ক, স্পেশালি নিউ ইয়র্ক, আপনারা যদি দেখেন চাক শুমার একদিকে, বার্নি স্যান্ডার্স আরেকদিকে, ক্যাথি হোকুল একদিকে, অ্যান্ড্রু কুমো আরেকদিকে, দে আর বোথ ডেমোক্র্যাটস, বা অ্যান্ড্রু কুমো হাত মিলিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে।
এটি কি আসলেই দুটি ব্যাপার তাহলে হয়ে দাঁড়ালো। একটি হচ্ছে এটির গুরুত্ব মহত্বটা কি জোহরান মামদানির জন্য, ক্যাথি হোকুলের জন্য, তার পলিটিক্যাল ক্যারিয়ার জন্য। আরেকটি আসলেই এটির কোনো প্রভাব কি ডেমোক্রেটিক পার্টির উপর পড়বে কি পড়বে না পজিটিভলি। ধন্যবাদ। শেষ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেই। ডেমোক্রেটিক পার্টির উপরে একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে দেশব্যাপী। কারণ হচ্ছে ডেমোক্রেটিক পার্টি সেনেটে হেরে গেছে, হাউস অফ রেপস হেরে গেছে, প্রেসিডেন্সি তাদের হাতে নেই, ফলে এখন ত্রিফাকটা চলছে, তার মানে রিপাবলিকান দলের হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত। ফলে ডেমোক্রেটিক পার্টির ভিতরে এখন কোহিশনের, ইউনিটির অভাব, এবং তারা কোন মেসেজ নিয়ে আগাবে এটা নিয়েও তাদের ভিতরে সংকট চলছে। এই কারণে যখন জোহরান মামদানি কতগুলো মেসেজ নিয়ে গিয়েছেন, সেগুলোর ক্ষেত্রে তিনি পপুলারিটি অর্জন করছেন, সেখানে নেগেটিভ অনেক প্রচারণা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা, লিডিং নিউজ পেপারও তার বিরুদ্ধে মানে বক্তব্য দিয়েছিল, তারপরও তিনি নিজে এই অবস্থানে আছেন। এখন তার মানে তার ট্রেনের গতি খুব উল্কা বেগে চলছে বলা চলে। এর মানে না যে এটা উল্টে দিতে পারে না, কিন্তু সম্ভবত তিনি এখন পর্যন্ত যে ইম্পেটাস দেখা যাচ্ছে তিনি উইন করবেন। তো এখন কথা হচ্ছে ক্যাথি হোকুলের সমর্থনের মাল্টিফেসেটেড ব্যাপার আছে। একটা হচ্ছে মামদানি উইন করে যাবেন, ফলে উইনিং পার্টির প্রতি থাকে একটা। 2 নম্বর হচ্ছে তিনি নিজেকে আবার গভর্নর পদের নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, পুনর্নির্বাচনের জন্য। তাহলে মামদানি যে ধরনের ভোটারদেরকে আকৃষ্ট করছেন, তাদেরকে তার দরকার। মানে তিনি বুঝতে পারছেন যে সেই ধরনের ভোটার যথেষ্ট সংখ্যক। আরেকটা কথা হচ্ছে, সবসময় যুক্তরাষ্ট্র বিশেষ করে একটা কথা বলা হচ্ছে, ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি একটা সিঙ্গেল জায়গায়, একটা স্টেটে, নিউ ইয়র্কের স্টেটে সবচেয়ে বেশি ইহুদি ধর্মাবলম্বী বাস। তো তারা এখানকার ভোটিং ব্লকের একটা উল্লেখযোগ্য অংশ এবং তার একটা ইনফ্লুয়েন্সিয়াল মহল। বললে তাদের ব্যাপারে হকুল বলেন, যাই বলেন, যুক্তরাষ্ট্রের পলিসির ব্যাপারে মানে ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের একটা বিশাল প্রভাব আছে। তো তারা, উনি বলেছেন আগে অতীতে অনেক ইস্যু ছিল যেটাতে তার দ্বিমত, সেটা না থাকলে এই একটি মাত্র কারণেও একজন 50 বার ভাববে একজন রাজনীতিক যিনি আবার ইলেক্ট হতে চান তাকে সমর্থন দেবো কি দেবো না, তাহলে সেটা একটা মেজর কারণ। এখন তাহলে তিনি সমর্থন দিচ্ছেন কারণ তার নৌকা পাল্লা বেশ ভারী বলে মনে হচ্ছে, 1। 2 নম্বর হচ্ছে যে জুইশদের মধ্যে প্রগ্রেসিভ, ইয়াং, লেফটিস্ট, লিবারেল যারা, তারা মানে অনেকে জোহরান মামদানিকে সমর্থন দিচ্ছেন। এমনকি নিউ ইয়র্ক সিটির বর্তমানে সিটিং যিনি কন্ট্রোলার, তিনি তাকে তো একেবারে প্রথম দিক থেকে সমর্থন দিচ্ছেন, ক্রস এন্ডোর্স করেছিলেন একজন আরেকজনকে, তারা উভয়ে যখন প্রাইমারিতে মেয়র পদপ্রার্থী ছিলেন, ফলে তার সমর্থনও একটা অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার। এইসব কারণে তিনি সমর্থন দিচ্ছেন, কারণ আগামী নির্বাচনে জোহরান মামদানির সমর্থন তার জন্য, তার সমর্থকদের সমর্থন তার জন্য দরকার হবে। আর তিনি এই কথা বলে রেখেছেন যে কোনো কোনো ব্যাপারে আমার দ্বিমত আছে, দ্বিমতের মধ্যে এটা একটা প্রধান ব্যাপার। ফলে তিনি তার মানে ক্ষেত্রে ইহুদি ভোটাররা যারা মামদানির পক্ষে যাবেন না, তাদেরকে আশ্বস্ত করে রাখলেন যে আমি কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত থাকা সত্ত্বেও তাকে সমর্থন দিচ্ছি, ফলে তারা যেন রুষ্ট না হন, এই দিকটা তিনি ঠিক রাখলেন। অন্য ক্ষেত্রে আরো কিছু কিছু ব্যাপার আছে যেটা যে কোনো সেন্ট্রিস্ট পলিটিশিয়ান বা কশাস পলিটিশিয়ান যারা আছেন তারা 10 বার ভাবেন। একটা হচ্ছে তিনি সরকারি, তার মানে নিউ ইয়র্ক স্টেট চালাবেন, পরিচালনা করবেন, ম্যানেজ কিছু স্টোর করার কথা বলেছেন। তারপরে উনি ফ্রি বাসের কথা বলেছেন, ট্রান্সপোর্টেশন ফ্রি করে দেবেন। তারপরে আরেকটা করেছেন উনি ভাড়া, যখন এখন হচ্ছে কি একদম সিনিয়র সিটিজেন অনেকে এক জায়গায় অনেকদিন ছিল, তাদের ক্ষেত্রে রেন্ট কন্ট্রোলের একটা ব্যবস্থা আছে, রেন্ট ফ্রিজ করার। এটা মানে একটা লিমিটেড নাম্বার অফ অ্যাপার্টমেন্টস। তিনি বলছেন যে অ্যাক্রস দি বোর্ড মানে সবার রেন্ট ফ্রিজ করে দেবেন, এখন যে যা রেন্ট দিচ্ছে এটা বাড়াতে পারবে না। তো এইটা রেন্ট ফ্রিজ করা এবং এই যে গভর্নমেন্টের
দ্বারা রান করা, মানে মেয়র রান করবেন, সিটি রান করবে, স্টোর, এই ধরনের কয়েকটা প্রস্তাব কিন্তু হাউজিং এর ব্যাপার, ট্রান্সপোর্টেশন ব্যাপার, ফ্রি, এগুলা কিন্তু নেগেটিভ দিক আছে। এগুলা বললেই যে করে ফেলা যায়, কোনো শহরে যে নাই পৃথিবীতে তা না, কিন্তু এটা সিটির অর্থনীতিকে ডেফিনেটলি কিছুটা ইম্প্যাক্ট করবে। এবং এইটা কতটা শেষ পর্যন্ত উনি পারবেন, কতটা বাধার সম্মুখীন সেটা ফলে তিনি লিওয়ে রেখে দিয়েছেন যে কতগুলো ক্ষেত্রে আমার দ্বিমত আছে, তারপরেও আমি সমর্থন দিচ্ছি। ফলে সমর্থন দেওয়ার পলিটিক্যাল কারণ আমি উল্লেখ করলাম। আর ওই কথা বলে রাখারও মানে অন্যদেরকে আশ্বস্ত করা যে আমি সব ব্যাপারে তাকে এন্ডোর্স করছি না, কিছু কিছু মানে মোটামুটি তার নির্বাচিত হওয়াকে আশ্বস্ত করছি। এবং আরেকটা উনি ইনডাইরেক্ট বয়ান দিয়ে রাখলেন যে যে সমস্ত ব্যাপারে আমার দ্বিমত আছে, তিনি নির্বাচিত হওয়ার পরে সেগুলোর থেকে তাকে সরিয়ে রাখার ব্যাপারে উনি বলেননি, কিন্তু ইনহেরেন্ট বার্তা সেটা, আমি আমার প্রভাব খাটাতে চেষ্টা করি। হ্যাঁ, ইমপ্লাইড ভার্সন বলছি না, কিন্তু আসলে বুঝে নেবেন এমন একটি ব্যাপার। আরেকটি ব্যাপার যেটি আছে, তার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে এটির মাধ্যমে উনি দেখাতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন যে এই যে গ্যাপ তৈরি হয়েছে ডেমোক্রেটদের মধ্যে, অ্যামাং দ্য ডেমোক্রেটস, নট ডেমোক্রেটস এন্ড রিপাবলিকান, সেটিও অনেকখানি কার্যকরী হবে একত্রিত করতে। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, সেটাই বলছি, আমি শুরুর দিকে সেটা বলেছি, সেটা হচ্ছে যে এটা একটা প্রভাব ফেলতে পারে, ফেলবেই, কিছুটা প্রভাব ফেলবে। ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা এখন পূর্তি, আমাদের এখানকার যে আমাদের কংগ্রেস ওয়ামেন এওসি আলেকজান্ড্রা ওকাসিও কর্টেজ, তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তো ফলে এইটা এখনো পর্যন্ত ডেমোক্রেটিক পার্টিতে এরা কম, এবং তাদেরকে অনেকে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গে যখন আমরা আলোচনা করবো, এই বিষয় আসবে, লেফটিস্টরা এখন এই দেশে একটা গালির মতো অনেকের কাছে। ফলে রাইটিস্ট ভোটার, সেন্ট্রিস্ট ভোটার অনেকে তাতে পুট অফ হতে পারে। ফলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন যখন কেউ যাবেন, তাকে মোটামুটি ভাবে সেন্ট্রিস্ট অবস্থানে থাকতে হয়। কখনো কোনো দুই একটা ইস্যুতে উনি স্লাইড টু দি লেফট যান, কিন্তু একটার দিকে লেফটে গেলে তিনটার দিকে ওনাকে রাইট টু দি সেন্টার যেতে হয়। কিন্তু তারপরও একটা নতুন, মানে এক ধরনের, এই যে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম থেকে শুরু করে আউটস্ট্যান্ডিং ব্রাইট ইয়াং পার্সন যারা আছেন সম্ভাব্য, তাদের জন্য একটা হেল্প হবে যে তারা নতুন আইডিয়াস নিয়ে কিছুটা সেন্ট্রিজম থেকে টু সাম এক্সটেন্ট লেফটের দিকে কোনো কোনো ইস্যুতে ভিড়তে, কোনো কোনো আর্টিকুলেট করতে, তাদের জন্য একটা হেল্পফুল হতে পারে। ফলে ওভারঅল ডেমোক্রেটিক পার্টির নিউ স্ট্র্যাটেজি তৈরির ক্ষেত্রে মামদানির রোল এবং মামদানিকে এন্ডোর্স করার ক্ষেত্রে ক্যাথি হুকুলের ভেতরের বাণী, এটা স্পষ্ট। যদিও আমরা এখন পর্যন্ত চাক শুমার এবং হাকিম জেফরির মতো কারোর কাছ থেকে কিছু শুনিনি, বাট একটি প্রয়াস এটি হতে পারে। কিন্তু দ্য রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড হচ্ছে যে এটিকে বলা হচ্ছে, অনেকে বলছেন, আমি গভর্নর কোমোর ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে আসছি, যে ক্যাথি হুকুলের এই যে বার্তাটি হচ্ছে এরকম এন্ডোর্সমেন্টের, ইউনাইটেড এগেনস্ট ট্রাম্প, এটি একটি ব্যাপার। আর হচ্ছে হোয়াট ইজ রিয়েলি, মানে রিয়ালিটি তারা উনি স্বীকার করেছে যে বাস্তবটি কি। বাস্তবটি হচ্ছে মামদানির পক্ষে এখন জনসমর্থন বেশ আছে, উনার পপুলারিটি বেশ আছে, এবং কোমো এবং এরিক অ্যাডামসের অবস্থা খুবই শোচনীয়। এরিক অ্যাডামসের অবস্থা তো খুবই শোচনীয়। কোমো যদিও চেষ্টা করছেন, এবং উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন, ইভেন রিপাবলিকান পার্টিও তাকে সাহায্য করছে। এখন কোমোর যে নতুন একটি কথা হচ্ছে, সেটি হচ্ছে স্ট্যান্স সাপোর্টার অফ ইসরায়েল, সেটা আমরা জানি, হি ইজ এ স্টান্চ সাপোর্টার। উনি আজ বলেছেন যে হরিফিক গাজা ওয়ার মাস্ট এন্ড। অনেকে বলছেন এটি কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে উনি বুঝতে পারছেন যে মামদানির সমর্থকদের একটি বড় অংশ হচ্ছে গাজায় শান্তি চুক্তি চায়, শান্তি ফিরে, প্যালেস্টাইনের পক্ষে সমর্থক তারা। এটি একটি ব্যাপার, এটি অনেক দেরিতে বুঝেছেন বলে বলছেন অনেকে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এটি যদি না বোঝেন উনি, তাহলে ইলেকশনে ভরাডুবি ঠেকাতে পারার সম্ভাবনা কম। কাজেই এটি একটি ইলেকশনের ট্রেকারি হতে পারে বলে অনেকে মনে করছেন। তার কারণ আমরা সবাই জানি যে রিয়ালিটি হচ্ছে মামদানি ভালোভাবে পরাজিত করেছেন এই সাবেক গভর্নরকে, এন্ড্রু কোমোকে, ডেমোক্রেটিক প্রাইমারিতে, এবং বর্তমানে যে কটি জরিপ আছে সেখানেও তিনি বেশ ভালো অবস্থানে আছেন, যার সিগন্যালটি হচ্ছে মামদানি has a very strong position in this race.
আপনি কি তাই মনে করেন কিনা? আমি তাই মনে করি, ডেফিনেটলি খুব একটা ইম্পেটাস আছে তার, খুব মানে ক্যাম্পেইন জোরে সোরে এগিয়ে চলেছে। এবং আপনি যে কথাগুলো বললেন রিপিট না করে আমি বলবো যেগুলা সবই সত্য। আরেকটা কথা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বলি, বহু বছর আগে পাকিস্তানি ডিক্টেটর মোশাররফ বাংলাদেশে গিয়েছেন। তো পাকিস্তানের প্রতি সবসময় চাপ, বাংলাদেশের কাছে ক্ষমা চাও। তো তিনি সেখানে গিয়ে বললেন, I express regret for any excesses during 1971. Excesses, ব্যাপারটা বুঝছেন? ইয়া ওইটা হচ্ছে সরাসরি ক্ষমা চায় না, এই কিছু বাড়াবাড়ি হয়েছিল সেটার জন্য মানে এক ধরনের দুঃখ প্রকাশ করছেন। বাড়াবাড়ি কারা করে সেটাও বলেন। এইখানেও তিনি মানে গাজা ওয়ার যদি ডিসকাশনে যান, আপনি তাকে কেউ প্রশ্ন করা শুরু করেন, জি তিনি তখন অন্যান্য সাইড ইস্যু নিয়ে আসবেন, হোস্টেজদেরকে রিলিজ করে এই সমস্ত কথা। হামাসকে ডিস্ট্রয় করতে হবে সেটি নিয়ে আসবে, টু ইনফ্লুয়েন্স দি ভোটারস, রাইট? কিন্তু এটাতে খুব একটা ওনার সুফল হবে বলে আমার মনে ওকে, হচ্ছে না। ধন্যবাদ। অর্থাৎ আপনি যেটা বলতেছেন, যখনই কোনো জায়নিস্ট অথবা কোনো শক্ত কট্টর সমর্থক ইসরায়েলি এই গণহত্যার যারা সমর্থন করেন, তাদেরকে কোনো প্রশ্ন করা হলে তারা এটা ডিরেইল করার চেষ্টা করেন। একটি বলেন যে সব হস্টেজকে ফ্রি করতে হবে, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে হামাসকে ধ্বংস করতে হবে, অথবা যদি সেখানেও না পারেন তখন বলে তুমি কি হামাস সমর্থক কিনা, ডু ইউ সাপোর্ট হামাস। আসলে তারা অরিজিনাল যে ডিসকাশন আছেন সেখান থেকে সরে গিয়ে সাইড ট্র্যাক করার চেষ্টা করেন। এই টেকনিকটা আপনি একেবারে সঠিকভাবে বলেছেন, এটা লক্ষণীয় ব্যাপার। আমি একটু আরেকটি আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে গোলাম মাদবর আপনার কাছে প্রশ্ন। আমরা জানি কয়েকদিন আগে চার্লি ক্লার্ক, ডানপন্থী খ্রিশ্চান হোয়াইট ন্যাশনালিস্ট, যিনি নিজেও তরুণ এবং অনেক তরুণকে উৎসাহিত করেছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে, 18 বছর বয়স থেকে শুরু করেছিলেন, তিনি প্রাণ হারালেন গুলিতে, বন্দুকের গুলিতে। এখন এটি যখন হলো তখন প্রথমেই একটি বড় অনেকের শঙ্কা জাগলো অনেকের মনে, এটিকে লেফট উইংয়ের কেউ করলো কিনা, বামপন্থী বা ডেমোক্রেট দলীয় কেউ করলো কিনা। এটির সংখ্যা যখন একটু কাটলো তখন মানুষ তো রীতিমতো ভয়ে ছিল, ও মাই গড, যদি কোনো ইমিগ্রেন্ট এটা করে থাকে তাহলে তো অবস্থা বুঝতেই পারছেন কি হতে পারতো। আর সেই ইমিগ্রেন্ট যদি মুসলিম হতো তাহলে তো আপনি আরও বুঝতে পারছেন অবস্থা কত বেগতিক হতে পারতো। কিন্তু আদতে দেখা গেল যেই ছেলেটি কাজ করেছে, হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 4.0 GPA, grew up in a Republican house, in a Mormon house in Utah. Mormon is not uncommon, that's what's common. ওখানকার মেয়র, বাই দ্য ওয়ে, আমি ওখানকার মেয়র একটি কথা বলেছেন যে এটি একটি 1-person অ্যাক্ট, দিস ইজ টুডেজ, আজকের ঘটনা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ভিন্ন কথা বলেছেন। উনি বলছেন দিস ইজ আ ওয়ার্ক অফ র্যাডিক্যাল লেফট। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ নেই, নো এভিডেন্স, রাইট? উনি আরও বলছেন এই কাজটি কমিউনিস্টদের এবং ইসলামিস্টদের, রাইট? উনার যে স্টিফেন মিলার যিনি আছেন, উনি বলছেন এই যে উনার স্টিফেন মিলার আরেকটু, উনি বলছেন হি উইল পানিশ অল দ্য, বাই দ্য ওয়ে উনি আরও এক ডিগ্রি এগিয়ে যাচ্ছেন, যারা এই ব্যাপারে উপহাস করেছে, যারা ফানি ভিডিও বানিয়েছে, যারা বিভিন্ন টিকটক এবং ইনস্টাগ্রামে বলেছেন যে গুড হি ডাইড অ্যান্ড হি ডিজার্ভস ইট, তাদের সবাইকে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। আপনার মন্তব্য শুনবো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো চলে আসছে উত্তরে আর কি। তো আসলে এখানে যেটা হয়েছে, চার্লি ক্লার্ক আমরা জানি সে 35 or 36 years old, এবং সে একটাই কাজ করে যাচ্ছিল, ইজ অল অ্যাবাউট রেসিজম। এবং যেটা হচ্ছে হি ফিটস ভেরি ইজিলি টু, আমরা জানি, প্রেসিডেন্ট ট্রাম্পস ক্লাব। জি, প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান যদি আপনি পলিসিগুলো দেখেন, অল টার্গেটেড and kind of racial discriminatory practices in all respect, আপনি যদি দেখেন আর কি, প্রত্যেকটা গাজা থেকে আরম্ভ করে এবং ইন্টারনাল ইমিগ্রেশন থেকে আরম্ভ করে ফোকাস। তো স্বাভাবিকভাবেই যখনই একে মারলো, সে স্বাভাবিকভাবেই কিন্তু প্রথমে কিন্তু বলে ফেলছিল যে এটা রেডিক্যাল কমিউনিস্ট বা লেফট। এদেশে এনিথিং দ্যাট হ্যাপেন, একজনকে ডিফালফাই করা হয় বা ব্লেম করা হয়, সেটা হচ্ছে কমিউনিস্ট সোশ্যালিস্ট। আমি আরেকটু আপনার করবো যে মাহমুদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে আলোচনা করলো যেটা খ্যাতি হকুলের সম্পর্কে, বা তাদের যে দেশ করে যে মামদানির ব্যাপারে আর কি। মামদানি কিন্তু দেখেন হি স্টিক ফাস্ট ইন হিজ ডিসিশন,
his Yeah. party platform. ঠিক আছে। এতে করে বোঝা যায় he was very thoughtful from the very beginning, very insightful হ্যাঁ। তার পলিসিতে। এবং দেখেন সে এমন বলেছে যে নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাকে অ্যারেস্ট করার জন্য বলছে, সে কথাগুলো বলছে। কারণ এখন তাকে কিন্তু অন্য কোনোভাবে করা যাচ্ছে না। এই যে কথাগুলো বলছে সারা ওয়ার্ল্ড কিন্তু একইভাবে কথা বলছে, কিন্তু তাকে কিন্তু এখন কর্নার করতে হবে কি হবে, সোশ্যালিস্ট, অর্থাৎ সে হচ্ছে মানুষের সেফটি নেট, সাধারণ মানুষের লাইভলিহুড নিয়ে কথা বলে। এবং তাকে পপুলারিটিতে রাখছে কে? তাকে রাখছে কিন্তু সাধারণ মানুষগুলো। এই খ্যাতি হুকুম বলেন বা এই যে জেফরি হেকিম বলেন বা চাক সুমার, এগুলো গন কেস। এগুলো আসলে বিশেষ করে চাক সুমার আর হেকিম জেফরি, দে আর নট গোইং টু বি এবল টু অ্যাকচুয়ালি ম্যাসমারাইজ দ্য ডেমোক্রেটিক পার্টি। Right. আপনি একটু আগে বলেছিলেন যে নিউসাম বা অন্য কোনো নেতাদের আসতে হবে। সো এতদিন কেন, আমার কথা হচ্ছে এতদিন কেন তারা বসে থাকলেও তাকে এন্ডোর্স করছে না, ইজ বিকজ, আর আপনি তো আর বলে দিলেন যে বিশেষ করে যে জুইশ যে লবিটা, আপনি দেখুন ইসরায়েলে কিন্তু অনেকেই কিন্তু এই নেতানিয়াহুর পলিসি কিন্তু আপনার দে হেট ইট, দে ডু নট লাইক ইট, দে ডু নট ওয়ান্ট ইট। ঠিক একইভাবে আমেরিকান বা জুইশ পপুলেশন যারা আছে, বিশেষ করে ইয়াঙ্গার পপুলেশন, দে আর টোটালি এগেইনস্ট ইট। তো এখন এইটা কিন্তু দেখেন কমও বিশেষ করে মানে টেস্টিং দ্য ব্রেইন, সে কিন্তু এখন বুঝে ফেলেছে। সুতরাং এখন যেগুলো করছে কিন্তু সে ইজ ট্রাইং টু ফিট ইনটু দেয়ার এক্সপেকটেশন যে ইয়াঙ্গার ভোটার ভোটারদের ক্ষেত্রে। তো ঠিক একইভাবে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একই কাজটা করছে। প্রথমে তো বলে ফেললো, এখন দেখলো যে না, যে মারছে সে তো মর্ম, সেও তো রিপাবলিকান। সুতরাং স্বাভাবিকভাবে ডিফল্টে কাউকে পাচ্ছে না। আপনি তো সুন্দর বলেন যে এটা যদি ইমিগ্রেন্ট হতো, তার উপর যদি মুসলিম হতো, আর তো কথাই নেই। এভরিওয়ান, অল মুসলিমস আর টেরর, Yeah. দে হ্যাভ বিন ডুইং ইট ইন্টেনশন, দে হ্যাভ বিন ডুইং। এবং তারা কিন্তু এখন দেখেন ডেমোক্রেটিক পার্টির ভিতরেও কিন্তু ওল্ড এস্টাবলিশমেন্ট যারা আছে, they are not going to able to do anything. I think these people, এই যে পলিটিশিয়ান যারা আছে, যেগুলোকে আমি বলছি যে ওল্ড এস্টাবলিশমেন্ট, they should learn from actually what's happening in South Asia. They needed to learn from Arab Springs. And exactly এগুলো রিয়ালাইজ করে কিন্তু তারা এখন কিন্তু সুর পাল্টাচ্ছে, অর্থাৎ ড্যামেজ কন্ট্রোল আর কি। এখন someone need to be, the blame. That's what President Trump is doing. That's what actually Como is trying to do. Como এখন বিভিন্ন ভাবে বুঝে কিন্তু বিভিন্ন ধরনের যে সুইং ভোটার গুলোর কাছে যাচ্ছে, বাংলাদেশিদের কাছে বলছে, বিভিন্ন কথা বলছে, কিন্তু দেখুন তার যে ক্রেডেনশিয়াল বা ক্রেডিবিলিটি, হি লস্ট ইট। এবং সে বিপুল ভোটে হেরে গিয়েছে কিন্তু জাহানান মামদানির কাছে। জাহানান মামদানি সবচেয়ে বড় যে হি স্টিক ফাস্ট ইন হিজ পলিসি। জি। So this is what actually happening in both cases. জি। যে আপনি চার্লি কার্কের কথা বলতে একটা হেট্রেড পারসন, জি। এবং সে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের মতো লোকদেরকে টার্গেট করা শুরু করছিল, এবং লিস্ট পাওয়া গেছে ওই এফএসসিং এর ফাইলের মতো আর কি, আপনার যে অন্য কেস এটাকে টার্গেট করছে। অর্থাৎ আমাদেরকে স্বপ্ন বলা হচ্ছে উই আর ওয়াশিং দ্য ব্রেইন অফ দ্য ইয়াং পিপল ইন দিস কান্ট্রি। কিন্তু আপনি ইয়াং পিপল কিন্তু এখন দে অলমোস্ট, আপনি সারা বিশ্বে দেখেন, সাউথ এশিয়া দেখেন, they lost their confidence in people like us, old establishment. So they are not waiting for a moment. They are going forward. They said, no, we have to bring the changes. I think that's what is happening. ধন্যবাদ আপনাকে। সৈয়দ মাহমুদুল্লাহ, একটি প্রশ্ন আমার মাথায় ঘুরছে বেশ কিছুক্ষণ ধরে, এবং বাট ইটস ভেরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটি। যখন কোনো মুভমেন্ট তৈরি হয়, বিপ্লব তৈরি হয়, সেখানে অতীতের বিভিন্ন জিনিস ঘেটে আমরা দেখতে পাই একটি জিনিস, আপনার একজন শহীদের প্রয়োজন পড়ে, যেটা আপনার বিপ্লবকে রেভলিউশনাইজ করে দেয়। আমরা কিছুদিন আগে এই ঘটনা দেখেছি বাংলাদেশে। আমরা বিভিন্ন যখন দেখব ফ্রম মিডল ইস্ট টু ইউরোপ, এভরিওয়্যার, এবং সেটা একদিকে সিভিল ওয়ারের মতো একটি সিচুয়েশনে নিয়ে যায়। বাট এরকম জিনিসের জন্য আপনার দরকার এই মার্টার, একজন শহীদ। আপনি কি মনে করেন চার্লি ক্লার্কের এই হত্যাকাণ্ড পর রিপাবলিকানরা তাকে যেই এয়ারফোর্স 2-তে করে নিয়ে আসলো, তাকে ব্যাজ ও অনার দিচ্ছেন, উনি কি তাদের জন্য সেই মার্টারডম যে জিনিসটা তৈরি হয়েছে, সেই মার্টার হয়ে দাঁড়াবেন, এবং যার ফলে একটি সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে পারে দেশকে? এরকম কিছু হতে পারে? আমার তা মনে হয় না। এটা প্রথম কথা, আপনার যেটা বলেছেন সেটা সত্য। সাধারণত পৃথিবীতে বিভিন্ন মুভমেন্ট যখন হয়, বাংলাদেশ, নেপাল, যেখানে যান, মিডল ইস্টে যে আরব স্প্রিং হয়েছিল, সমস্ত দেশে
এগুলো দরকার। কিছু কিছু হয়ে যায়, আন্দোলনে নিহত হয়, সেটাকে ভিত্তি করে সেটাকে ডেড বডিকে পুঁজি করে। লাশ ভিত্তিক রাজনীতি হ্যাঁ। একটা হয়। তা আমি ফার্দার বিশ্লেষণের আগে দিয়ে খুব সংক্ষেপে শেষ করবো, আপনার অনেক সাবজেক্ট। সেটা একটা কথা বলে রাখি, হত্যাকাণ্ডটির আমি তীব্র নিন্দা করছি, আনকন্ডিশনাল নিন্দা করছি। কোন জি। হত্যাকাণ্ড দ্বারা কোন আদর্শকে খতম করা যায় না। সেই যে তিনি বা যে কোনো ব্যক্তি যে কোনো আদর্শ প্রচার করেন, সেটা আমার কাছে রিপাবলিক মনে হতে পারে, আপত্তিজনক মনে করতে পারে, কিন্তু সেটার বিরুদ্ধে এই ধরনের কাণ্ড করে বরং সেটা ক্ষতিগ্রস্ত করা হয়। ফলে এবং বরং যেই কজের জন্য, যারা যে কজে বিশ্বাস করেন তাদের কজ, তারা তাদের পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনি যেটা বলছেন, এখন এই মানে সিভিল ওয়ার না হোক, কিন্তু মানে প্রগ্রেসিভ লিবারেল মুভমেন্টের বিরুদ্ধে রাষ্ট্রের অন্তত কিছু কিছু মানে নীতি নিয়ম, নিপীড়নমূলক, নিবর্তনমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এইটা তো ইম্প্যাক্টাস তৈরি করবে। ফলে যে ব্যক্তিটি মানে আমি জানি না, কোন বিকৃত মস্তিষ্ক লোক ছাড়া কোন সুস্থ মস্তিষ্ক লোক তার বিপরীত পন্থীকে হত্যা করতে পারে না, ভায়োলেন্সের দিকে যায় না। যারা করেছে তার নিজের কজই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এটা। তবে আমার মনে হয় না দি এন্ড অফ দি ডে যুক্তরাষ্ট্র সিভিল ওয়ারের দিকে যাবে। এক ধরনের এটাকে ইউজ করার চেষ্টা করা হবে, এবং সেটা তো আমরা আরো অনেক বেশ আগে থেকে দেখছি। আচ্ছা, দেখুন, এই যে আপনার নিউট গিংরিচ নামে একজন একবার রিপাবলিকান ঢেউয়ের কারণে জর্জিয়া থেকে নির্বাচিত হয়ে তিনি স্পিকার হয়েছিলেন, একবারে কট্টর। বলে আমরা তার কথা, ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন মানে আলাস্কার, কি নাম তার, মহিলা, যাই টি পার্টির নেত্রী হয়েছিলেন পরবর্তীতে। এই এক্সট্রিমিস্ট মতাবলম্বীদের আমরা দেখেছি, কিন্তু এবং আমরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন মানে ক্যাপিটল হিলে আক্রমণ দেখেছি। কিন্তু এটা একটু যে কোনো গণতন্ত্র হিকাপস, দিজ আর হিকাপস। এক, দুই নম্বর হচ্ছে আরেকটা কথা আমাদের সবার জানা উচিত, এই যে যুক্তরাষ্ট্র, আমরা খালি ইমিগ্রেন্টদের কথা বলি, এই কথা বলি, তো ইমিগ্রেন্টরা এসছে, কিন্তু এখানে হোয়াইটরা এসে প্রথমে দেশ দখল করেছে ওদের থেকে, যারা এই দেশের মূল বাসিন্দা তাদের থেকে, এবং তারা আশা করছিল যে এই দেশ তারা অলমোস্ট চিরস্থায়ী ভাবে কন্ট্রোল করতে পারবে, রুল করতে পারবে। সেইটা এখন বিপন্ন হওয়ার, তাছাড়া মাইনরিটি হয়ে যাওয়ার আগের ক্যালকুলেশন ছিল বাই দি ইয়ার 2050, এখন মনে হচ্ছে আরো 5-7-10 বছর আগেও হয়ে যেতে পারে। এইটি একটা আশঙ্কা। একটা হচ্ছে সংখ্যার দিক থেকে মাইনরিটি হওয়া, আর একটা হচ্ছে পলিটিক্যালি একটা কালো ব্যক্তি একবার প্রেসিডেন্ট হয়ে গেল, দ্বিতীয়বার আর কালো মহিলা প্রেসিডেন্ট হওয়ার প্রায় হয়ে দাঁড়িয়েছিল। তো এগুলা কি হচ্ছে দেখে দেখে তো লোকে আতঙ্কিত হতে পারে। মানে যারা নিজের মানে শ্বেতাঙ্গদের যারা মনে করে যে আমরা এটা রুল করব, তাদের জন্য তো একটা আতঙ্কের বাণী। ফলে তাদের ক্ষেত্রে রেসিজম, ওই যে স্কুল কলেজে পাঠ্যপুস্তক থেকে এগুলা দূর করা ইত্যাদি সব কিছু একটা যোগসূত্র। কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমার মনে হয় একটা হিকাপ চলছে, কয়েক বছর পরে সম্ভবত একটা নতুন আবার আমরা মানে মোর মডারেট না হলে, লিবারেল না হলেও মডারেট রাজনীতির অবস্থানে প্রত্যাবর্তন করবো সম্ভবত নেক্সট আগামী দশকের ভিতরে। I certainly hope so. আশা তো করতেই পারি। আপনি নিউট গিংরিচের কথা বলছেন, সে আমার মনে স্পিকার ছিল জর্জ বুশের সময়, 2000 সালের কথা আমার মনে হয়। আর আলাস্কার যে কথা বলছেন স্যারা পেলিন আমার মনে হয়, she was the governor of Alaska at that time. Okay, so আপনার কাছে আমি থাকছি আরেকটি ছোট্ট বিষয় নিয়ে। ছোট্ট বিষয় হলো, বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, তারপরে আমি গোলাম মাদবুরের কাছে ফেরত যাব। আপনি অবগত আছেন যে কোরিয়ান ওয়ার্কার হান্ডাই প্ল্যান্টে ছিলেন, তাদেরকে ধরে ইললিগাল বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং হাত করা লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সাউথ কোরিয়াতে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন আসলেন ক্ষমতায়, উনি বললেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। একটা বড় ইনিশিয়েটিভ মেক আমেরিকা গ্রেট অ্যাগেনের হচ্ছে যে আমাদের এখানে সব বিদেশি যে পণ্যগুলো আমরা বর্জন করব, আমরা এখানে তৈরি করব, এবং বিদেশি যে কারখানা আছে তারা যেটা তৈরি করে সেটা এই প্ল্যান্টগুলো আমেরিকাতেও হতে হবে। এবং তারই একটা অংশ হিসেবে হান্ডাইয়ের প্ল্যান্ট, জাপানের হন্ডার প্ল্যান্ট, এগুলো অ্যারিজোনা, ইন্ডিয়ানাতে বসানো হয়েছে, এবং সেখানে বেশ ওয়ার্কার আছে যারা কোরিয়ান, জাপানিজ। এই তাদেরই একটি অংশকে ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে দেখা গেল যে তাদের অনেকেরই ওয়ার্কিং ভিসা আছে।
ওকে, দে ওয়ার লিগালি অথরাইজ ওয়ার্ক, দু একজনের এক্সপায়ার হয়ে গেছিল কিন্তু এটা রিনিউয়েবল ছিল, বাট তাদেরকে হাত করা লাগিয়ে পাঠিয়ে দেওয়া হলো। সাউথ কোরিয়ার মানুষ এবং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট এটা ভালোভাবে নেননি। লি জ মিয়াং উনি বলছেন যে এটি উনি বি উইল্ডার্ড, মানে ওনার কাছে কোনো প্রশ্ন নয়, উনি বুঝতে পারছেন না এটা কি বলবেন উনি, এবং উনি সাবধানতা বাণী উল্লেখ করে বলেছেন, হি ওয়ার্নড অন থার্সডে, যে এটি কিন্তু একটি খুব ডিসকারেজিং ফিউচার ইনভেস্টমেন্ট থিঙ্কিং ফর সাউথ কোরিয়া অর জাপান। তাহলে কি এটি আমেরিকার স্বার্থবিরোধী কাজ হয়ে গেল না, সবাইকে এক পাল্লায় রেখে একই সাথে কাজ করার ব্যাপারে? হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? হ্যাঁ, এটা একটা নেগেটিভ প্রতিক্রিয়া পড়বে, কিন্তু কথা হচ্ছে প্রচন্ড ভাবে হবে না, কারণ কোরিয়াতে আমেরিকার সম্ভবত 40 থেকে 45,000 সৈন্য মোতায়েন করা আছে। Yeah. এবং নর্থ কোরিয়া, এটা তো সাউথ কোরিয়ার কথা বলছে, নর্থ কোরিয়া সেখানে আণবিক বোমা ইত্যাদি মিসাইল তৈরি করে লিটারালি দে আর ব্রিদিং ডাউন দ্য নেক অফ সাউথ কোরিয়া। ফলে তাদের নিরাপত্তা, তারা নিজেরা সামরিক অস্ত্র ইত্যাদি রপ্তানি করে, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার না তারা, তো তাদের অবস্থান বিপজ্জনক। এবং সেউল সহ তাদের মানে বড় শহরগুলাকে ধ্বংস করার হুমকি সবসময় কি নর্থ কোরিয়ার ডিক্টেটর দিয়ে আসছে। ফলে তারা সেই কারণে যুক্তরাষ্ট্রকে খেপাতে চায় না। যুক্তরাষ্ট্র তাদের যে যারা ইনভেস্ট করবে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা প্ল্যান করেছিল সেগুলা সম্ভবত তারা মানে সেটার থেকে আনুষ্ঠানিকভাবে বলবেন আমরা সরে যাচ্ছি, কিন্তু আর একটু ধীর গতিতে সম্ভবত চলবে, আর একটু প্রশাসন, কিন্তু প্রত্যাহার করবে না তাদের নিজের স্বার্থে। এবং যুক্তরাষ্ট্রের যতদিন পর্যন্ত তাদের উপরে প্রভাব বিস্তার অত্যন্ত বেশ যত সুপার প্রভাব আছে, এটা জাপানের ক্ষেত্রেও তাই, আমেরিকার ঘাঁটি আছে, সেই দেশ তারা একসময় দখল করেছিল, তারপর দেশের কনস্টিটিউশন বানিয়ে দিয়েছে, সেখানেও এক ধরনের ইনডাইরেক্টলি তাদেরকে ইনফ্লুয়েন্স করে থাকে, যত বড় মেজর অর্থনীতি হোক না কেন। ফলে এইটা এক ধরনের মানে আউটলুকটা কিছুটা ডিম হবে, ব্রাইটন হবে না, কিন্তু এটা একেবারে প্রচন্ড ভাবে ক্ষুণ্ণ করবে না, কারণ এই দেশগুলোর ব্যাপার মানে বড় বড় ইনভেস্টমেন্ট, যেমন মধ্যপ্রাচ্য থেকে কয়েক মাস আগে তো উনি ওখান থেকে আসেন, কাতার থেকে কতগুলো দেশ থেকে $1 ট্রিলিয়ন বেশি প্রমিস নিয়ে আসলেন ইনভেস্ট করা ইত্যাদি। আপনি কি মনে করেন তারা কেউ সরে দাঁড়াবে? কোনো অন্তত কাতার উপরে ওখানে ভিতরে গিয়ে প্যালেস্টাইনিদের মানে গাজার সম্ভবত হামাসের কাকে অ্যাটাক করার জন্য, ধরার জন্য, হত্যা করার জন্য সেখানে ইসরায়েল যে অ্যাটাক করলো, তার কারণে কাতার মিডল ইস্টের আরবদের শীর্ষ সম্মেলন করেছে, তারা সমালোচনা করেছে, কিন্তু তারা নিন্দা করেনি, ওই নিন্দা করার সচ্ছল তাদের নেই। ফলে কিছু ক্ষতিগ্রস্ত হবে, ভিতরে তারা ক্ষুব্ধ হবে, ভিতরে তারা অসহায় বোধ করবে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মেজর কোনো ভয়ঙ্কর কোনো ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এটি দ্য আদার সাইড, মিনিং যাদের উপর এটি হয়েছে তাদের ক্ষেত্রে। আমেরিকার ক্ষেত্রে প্রথম আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম বললাম যে ওয়ার্কারদের পাঠিয়ে দেওয়া হয়েছে ফেরত, উনি এই প্রসঙ্গে বলেছেন যে আমেরিকা যে ফরেন ওয়ার্কার্স আর ওয়েলকাম। এই প্রথম আমি ট্রাম্পের মুখে শুনলাম এই ঘটনা ঘটার পরে, এবং আমি চাই না তাদের ফ্রাইটেন অফ করে ইনভেস্টারদেরও ভীত করে পাঠিয়ে দিতে। এটি উইথিন 10 days এটি হলো। সো আমার মনে হয় যে ট্রাম্প প্রশাসনও বুঝতে পারছেন যে দিস ইজ নট এ গুড আইডিয়া, এরকম ঢালাওভাবে সবকিছু কাজ করা। সো একটা সেন্টেন্স দিয়ে তিনি আশ্বস্ত করতে চাচ্ছেন, যেমন আজকে একটা নিউজ আছে, ওই কালো দেশে প্রিডমিনেন্টলি ব্ল্যাক ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস, তাদেরকে $100 মিলিয়ন তিনি দেবেন, যদিও তার বিরুদ্ধে রেসিস্ট পলিসির মানে নীতি অনুসরণ কথা বলা হয়, কিন্তু এট দি সেম টাইম হায়ার ইনস্টিটিউশনে, অন্যান্য ইনস্টিটিউশনে এদের জন্য মানে মাইনরিটিদের জন্য যে সমস্ত পয়সা কড়ি দেওয়া হতো, সরকার সেটা উইথড্র করে প্রিডমিনেন্টলি ব্ল্যাক ইউনিভার্সিটি কলেজেসকে বেশ $100 মিলিয়ন সেটা। ফলে এটা মানে এটা ওই যে প্লাস মাইনাস পলিসি করে মোটামুটি ওদেরকে আশ্বস্ত করা। না, একই সাথে আরেকটি খবর এসেছে, সেটা হচ্ছে মিলিয়নস অফ ডলার্স মাইনরিটি কলেজ থেকে ট্রাম্প নিয়ে গেছেন চার্টার স্কুলগুলোতে,
ফান্ড সরিয়েছে। না, সেটা হচ্ছে ওই মেইন খবর। ওই তাদের জন্য যে মানে প্রায় $500 মিলিয়ন বিভিন্ন জায়গায় সেটা সরকার উইথড্র করে নিয়ে প্রেডোমিনেন্টলি ব্ল্যাক কলেজ এন্ড ইউনিভার্সিটি থেকে $100 মিলিয়ন দেবেন, চার্টার স্কুলকে কিছু দেবেন, Yeah. আর কিছু সরকার উদ্যুক্ত থাকবে। ওকে, ব্যালেন্সিং অ্যাক্ট যেটি আপনি বলার চেষ্টা করছেন। ওকে, আমি একটু অন্য আরেকটু এই সিমিলার প্রসঙ্গে আছি। গোলাম এম মাতবর, আপনার কাছে যাচ্ছি। আমরা জানি যে এনভিডিয়া ইজ আ বিগ কোম্পানি, one of the largest chip maker and graphic card maker, well known number one tech company in the world, এবং তাদের একটি বড় অংশ আসলে এক্সপোর্ট হয়ে থাকে চায়নাতে, যদিও এখন তার রেস্ট্রিকশন আছেন। তারা শুধুমাত্র H20 যেই মডেলটি আছে সেটি রপ্তানি করতে পারবেন, এবং সেটি নিয়েও চায়নাতে বড় সমস্যা তৈরি হচ্ছে। চাইনিজ গভর্নমেন্ট এবং মানুষ মনে করেন যে এই চিপটা নেওয়া উচিত হবে না, কারণ এর মাধ্যমে এর ব্যাকডোর আছে, যার মাধ্যমে আমেরিকান ইন্টেলিজেন্স তাদের উপর নজর রাখতে পারবেন। এখন চাইনিজ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এনভিডিয়ার উপর এন্ট্রাই ট্রাস্ট একটি মামলা ঠুকে দিয়েছেন। তারা অভিযোগ হচ্ছে যে এনভিডিয়া একটি নতুন ভায়োলেশন করেছে তাদের দেশে, সেটা হলো অ্যান্টাই মনোপলি ল। এমন একটি সময়টা আসলো যখন মানে দুজনের স্নায়ুযুদ্ধ বলেন, ট্যারিফ যুদ্ধ বলেন, নতুন করে আরও ট্যারিফ বসানো হয়েছে চায়নার উপর। এটির প্রভাব কেমন পড়বে বলে আপনি মনে করেন অন দ্য চিপ মেকার, অন দ্য ইউএস ইকোনমি, নাকি এই চিপ মেকার একটা কোলাটারাল ড্যামেজ হয়ে গেলেন? আচ্ছা, আমি তার একটু বলতে হবে, আসলে যখন বসে থাকি এখানে তখন অন্য ডিসকাসেন্টের কথা যখন শুনি আমরা, তখন সাথে সাথে আমাদেরও কিছু মতামত চলে আসে। তা আমি মাঝে মাঝে একটু শেয়ার করছি, আমি আসবো। দেখুন, কোরিয়ান যে আপনি বললেন যে তাদেরকে এখান থেকে অনেকটা অপমান করে পাঠিয়ে দেওয়া হয়েছে দলে আর কি। দুই কোরিয়া কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু। ওনার বন্ধু ডেফিনেশনটা কিন্তু আমার জন্য বোঝা খুব ডিফিকাল্ট। দুজনকেই বলে বন্ধু আর কি। এবং সাউথ কোরিয়া হচ্ছে আমেরিকার একটা এলাই, যেটা সবসময় আমরা দেখেছি আর কি। এবং এই যে সাউথ কোরিয়া, আপনি ভয়ের কথা বললো আমাদের মাহমুদুল্লাহ ভাই, কত ভয়ে। আই হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট ডিএমজে, আপনার ডিমিলিটারি জোন আমার যাওয়ার সুযোগ, হোল ডে ভিজিট করেছি। কত বড় যে তাদের জন্য এটা আতঙ্ক নর্থ কোরিয়া। তো এই সাউথ কোরিয়াকে যে এইভাবে যে আপনি অপমান করে এবং সাউথ কোরিয়া সম্পর্কে যে স্টেটমেন্ট, এটা হচ্ছে আমেরিকান ফরেন পলিসির আরেকটা মিস্টেক, একটার পর একটা। যেভাবে কিন্তু নেটোর সাথে কিন্তু আপনার কনফিডেন্সটা হারিয়ে ফেলছে আমেরিকা। সাউথ কোরিয়া নট অনলি চীন এবং তাইওয়ান, এই কান্ট্রিগুলো কিন্তু আমেরিকার সবসময় কিছু স্যাক্রিফাইস করছে, আমেরিকার সাথে সবসময় ছিল। এবং দিস ইজ দ্য ওয়ে আমরা একটার পর একটা কিন্তু বন্ধু সারা ওয়ার্ল্ডে কিন্তু হারাচ্ছি। এবং সে বলছে মেক আমেরিকা গ্রেট এগেইন। আমি কিন্তু এটা পছন্দ করি, ব্রিং দ্য জব ব্যাক হিয়ার, অফশোর দ্য ফেরিওয়ালা, আমি পছন্দ করি না। আমরা এখানেই করা উচিত, কারণ আমরা দেখছি চিপের ক্ষেত্রে বিশেষ করে তাইওয়ানের উপর ডিপেন্ডেন্ট। আমরা কেন এখানে করতে পারি না? বলে যে এখানে চিপ পাওয়া যায় না, এখানে অনেক কস্ট হয়ে যায়, সেটার জন্য। এখন চায়নার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে যেটা আপনার লার্জেস্ট একটা বিরাট একটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা আইটি বা টপ নচ একটা ভেঞ্চার, দেখুন এগুলো হচ্ছে অনেকটা, আমি বলবো যে এখন যেটা করছে ড্যামেজ কন্ট্রোল করছে, কোরিয়ার ক্ষেত্রে বলছে। এবং এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে বেশ করে এটা কোল্ড ওয়ারের মতো চলছে চায়না এবং আমেরিকার দিক ক্ষেত্রে। এবং স্বাভাবিকভাবে they are taking advantage on United States trying to advantage on them. একটা পর একটা কিন্তু একজন ব্লেম করা বা একে অপরকে কিন্তু চার্জ করা, therefore is the main game kind of the কাজ চলছে এখানে। আমার মনে হচ্ছে ওরা বলছে এটা মনোপলি তাদের উপর অ্যাটাক হয়েছে, কিন্তু চায়নাও তো অনেক ধরনের আপনার বিভিন্ন ধরনের আপনার স্পাই ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। সো দিস ইজ, আমার কাছে মনে হয় যে নতুন কিছু না, এবং এটা হবে ভবিষ্যৎ আরো চলবে। যেগুলা করে একবার বলে একজন আরেকজন চার্জ করে, আবার ড্যামেজ কন্ট্রোল করে। সো দিস ইজ নট গোয়িং এনিওয়্যার। আমার কাছে এটা মনে হচ্ছে দিস উইল কন্টিনিউ, ইট ইজ নট গোয়িং টু স্টপ ইন দ্য নিয়ার ফিউচার। জি, ধন্যবাদ আপনাকে সৈয়দ মাহমুদুল্লাহ। আপনার কাছে আমি যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে, এখন আমরা যাব একটু। কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসুতে 40,000, মোর দেন 40,000 মনে হয় স্টুডেন্টস পড়ালেখা করে থাকেন, এবং স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে, খোলামেলা ভোট হয়েছে, এবং সব জল্পনা কল্পনার অবসান করে সবাইকে হতবাক করে
জামাতে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির যারা আছেন তারা বিপুল ভোটে ভালোভাবে জয়লাভ করেছেন এবং সবাই বলছেন যে ইলেকশন কিন্তু সুষ্ঠু হয়েছে। নতুন প্রজন্ম যারা আছে তারা তাদেরকেই ভোট দিয়েছেন, বিশেষ করে মেয়েরা। এটি একটি লক্ষণীয় ব্যাপার, যেরকম ঠিক সেরকম নতুন যেটি দল এনসিপি, তাদের সেক্রেটারি বলছেন এখন যে তারা নিউ যে ইলেকশন, নতুন যে ইলেকশন হবে, গণপরিষদ চান সেখানে, এবং এটি নতুন কনস্টিটিউশনও চান তারা। আপনার কাছে আমি শুনবো, আপনি ইনিশিয়াল প্রতিক্রিয়া আপনি দিতেই পারেন ডাকসুর ব্যাপারে। তারপর যে এনসিপি যে প্রশ্নটি আমার আছে যে কেন গণপরিষদটি কি জিনিস, নতুন সংবিধানই বা কি কেন প্রয়োজন হয়ে পড়লো? অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনে শিবির জয় জয়কার তারা উইন করেছে। তো এখন এইটার ভিতর থেকে অনেকগুলো মেসেজ একটা এসে গেছে। শিবির পন্থীরা কেন ইউনিভার্সিটিতে উইন করবে? তার কারণ হচ্ছে গত মানে দীর্ঘদিন থেকে আস্তে আস্তে, বিশেষ করে শেখ হাসিনার আমলে একটা ভয়ঙ্কর কাজ করা হয়েছিল। সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার ডিগ্রিগুলোকে মানে ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্ট ডিগ্রি বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে। মানে ফাজিল যারা তারা ব্যাচেলর ডিগ্রি, কামেল যারা তারা মাস্টার্স ডিগ্রি সমতুল্য ইত্যাদি করে ফেলা হয়েছে। এবং ফলে তাদেরকে আগে কোনো মাদ্রাসা থেকে পাশ করা একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টও ইউনিভার্সিটি ভর্তি হতে হলে তাকে ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকতে হতো। এখন ভর্তি পরীক্ষা ছাড়াই ইকুইভ্যালেন্ট ডিগ্রির কারণে ব্যাচেলার করা মাদ্রাসা থেকে উলা পাস করা, ফাজিল পাস করা একজন স্টেট মাস্টার্স ডিগ্রি লেভেল ভর্তি হতে পারে। তো এই করে পর্দার অন্তরালে ভিতরে ভিতরে তাদের নিজের দলে ছাত্র লিগে জয়েন করেছিল। তারা ইউনিভার্সিটি গুলাতে নিজের করে সমস্ত, এরা যখন এই অন্য দলগুলো যখন দুশ্চর্য বৃত্তি, দখলদার ইত্যাদি করে ব্যস্ত ছিল, শিবির সেখানে তার দেশব্যাপী জামাত যেরকম সংগঠিত হয়েছে, শিবিরও তার অঙ্গ সংগঠন সর্বত্র সংগঠিত হয়েছে। ফলে এটা তার প্রমাণ। ছাত্রীরা তাদের পক্ষে বিপুল ভোট দিয়েছে, এটা এখনো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। হয়তো বেশিরভাগ ভোট দিয়েছে। এমন কয়েকদিন আগে একজন প্রগ্রেসিভ ইউনিভার্সিটি শিক্ষক, বাংলাদেশের মহিলা, তিনি আমাকে বলেছেন বাংলাদেশে হিজাব পরার অনেক কারণ আছে, অনেক সেকুলার মেয়েও হিজাব পরে। কারণটা কি? উনি বললেন যে ওই লোলুপ দেশ থেকে, হ্যারাসমেন্ট থেকে রক্ষার জন্য অনেকে পরে। তো যাই হোক, মানে হিজাব দেখলেই যে আমরা অনেকে মনে করি যে এরা শিবির বা মানে ইসলামিস্ট, তা না হতে পারে। তো ওভারঅল এটার মধ্যে একটা মেসেজ আছে। এবং কি কেন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যেহেতু এখন ফিল্ডে নাই, ছাত্র দল কেন, যে বিএনপি কেন এরকম হেরে গেল? বিএনপি সম্পর্কে এখন সেটাই হচ্ছে বড় কথা। সবচেয়ে বড় নেক্সট দল ছিল বিএনপি ছাত্র দল। তারা হেরে গেল কারণ তাদের ক্ষেত্রে ওই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মতো, আওয়ামী লীগ দলের মতো দলবাজি, মানে মাস্তানি, তারপর দখল, চাঁদাবাজি, এই মারামারি ইত্যাদির অভিযোগ আছে ব্যাপক। ফলে তারা আনপপুলার, তারা তাদের সম্পর্কে কোনো ক্লিন ইমেজ নেই। এটা একটা কারণে অনেকে অনেক সময় বিরুদ্ধে ভোট দিই। অনেক একটা পার্টি পক্ষে আমি ভোট দিয়েছি তারা। বাংলাদেশের ক্ষেত্রে আমরা গত কয়েক দশকের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি কি বিরুদ্ধে ভোট দিচ্ছি। 10,000 জায়গায় এক সময় বিএনপি উইন করে গেল, আমরা ভাবলাম কেন উইন করলো, লোকে ভাববে কি, আসলে অন্য পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছে, সেই কারণে এদেরকে দিয়েছে। তেমনি ভাবে ওই আওয়ামী লীগ উইন করা বিএনপি অনেক সময় এটা আনফর্চুনেট এটা হয়ে থাকে। যাই হোক, তো ওভারঅল এটা একটা আমাদের বিএনপির জন্য, দেশের পলিটিক্স জন্য এটা একটা বাণী। আর একটা হচ্ছে এই যে মানে ছাত্ররা যে পার্টি করেছে তার নাম হচ্ছে নাগরিক পার্টি, সিটিজেন পার্টি। এই নাগরিক পার্টি ছাড়াই যে তাদের মুরব্বী জামাত ইসলামী, অন্যান্য ইসলামিক দলগুলো নিয়ে 5টা, আপনার সময় শেষ হয়ে গেছে, 5টা এজেন্ডা নিয়ে তারা যুগপৎ আন্দোলন করার ঘোষণা দিয়েছে। ফলে তাদের ভিতরেও ছাত্রদের এই যে এনসিপির যে দাবি, ছাত্রদের যে রাজনৈতিক দল, সেটার দাবি কি তারা ওইটা একটু ব্যাখ্যা করে আপনি বলেছেন। তারা আগের যে কনস্টিটিউশন 72 সালে সেটা তারা চাচ্ছে না। 1, 2 নম্বর তারা বলতেছে পার্লামেন্টে এমন তারা নতুন সংবিধান চাচ্ছে। নতুন সংবিধান বলছে যে একটা গণপরিষদ হবে। গণপরিষদ এই টার্মটা বাংলাদেশে ব্যাখ্যা করার চেষ্টা করে না। গণপরিষদ হচ্ছে
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান প্রণয়ন সংসদ। সংবিধান তৈরি করার জন্য তার অনলি ডিউটি হচ্ছে সংবিধান তৈরি করা। করার পরে সে নিজেকে ডিজলভ করতে পারে, বা অ্যাডভান্স যদি আগে থেকে তার টার্মস অফ রেফারেন্সে ঘোষণা করা হয়, সংবিধান প্রণয়নের পরে এটা নিজে অটোমেটিক পার্লামেন্ট হয়ে যাবে, সেটা আরেকটা ব্যাপার। যাই হোক, তো ওইটা সংবিধান তারা চায়। এবং সংবিধান চাওয়ার ব্যাপারে আবার বিএনপির ব্যাপারে এখানে আছে, এই যে দীর্ঘদিন থেকে তারেক জিয়া দেশে ফিরছেন না, তার বিরুদ্ধে মামলা থাকা যখন ছিল, এখন তো নাই, থাকা অবস্থায়ও তারেক জিয়া বাংলাদেশে আসলে কোনো লোক তাকে অ্যারেস্ট করতো না। তাকে এক ওয়ার্স্ট খুব বেশি হলে আদালতে গিয়ে বিভিন্ন মামলায় জামিন নিতে হতো। কেন আসছেন না? কারণ নিজের নিরাপত্তা সম্পর্কে তার আশঙ্কা থাকতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে ছাত্ররা দাবি করছে এটা কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিচার, ফ্যাসিজম ইত্যাদি কথা বলছে, এদের ভিতরের সমস্ত এজেন্ডা যদি আমরা দেখি, শুনি, স্টাডি করি, এটা এই বিএনপির বিরুদ্ধে তাদের বক্তব্য। ও চাঁদাবাজি, জুলুমবাজি, দখলবাজি, ফ্যাসিজম, ওদের আমলে ওরা ফ্যাসিস করা, ওরা ওদের আমলে তত্ত্বাবধায়ক সরকারটা তৈরি করে তত্ত্বাবধায়ক সরকারকে নিগেট করার ব্যবস্থাটা তারা করে দিয়েছিল। একটা একটা মানে তাদের একটা বিশেষ পছন্দের ব্যক্তিকে মানে চিফ করার জন্য সরকারের কনস্টিটিউশন সংশোধন করে ফেলেছিল। তারপরে আরেকবার আরেকজনকে দিয়ে আর্মি চিফকে হ্যারাস করিয়েছিল, ফায়ার করিয়েছিল। ফলে ওই ব্যবস্থাটা তারা নিজেরাই নিগেট করে দিয়েছে। তাদের আমলে 21শে আগস্টে বিরোধী দলের পুরো নেতৃত্বকে একসাথে খতম করে দেওয়ার জন্য মানে দেশে বোমাবাজি হয়েছে, আমরা সব জানি। ফলে এই ছেলেগুলো দুটো, একটা হচ্ছে পরিবারতন্ত্র ডাইনেস্টিক রুলের বিরুদ্ধে বলছে, সেটা কেবলমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে জানা, বিএনপির বিরুদ্ধে তারা সেটা বানু। অন্যটা হচ্ছে তারা ফ্যাসিজম বলতে তারা যে কথা বলছে, এই মুহূর্তে তারা বিএনপিকে ডাইরেক্টলি বলছে না, কিন্তু তাদের লক্ষ্য এই মুহূর্তে কিন্তু বিএনপি। এই যে ইসলামিস্টরা এখন জামাত যদি আগামী ইলেকশনে অন্যান্য ইসলামিস্টদেরকে নিয়ে মেজরিটি পেয়ে যায় বা কাছাকাছি যায়, জামাতের লোকজন রাষ্ট্রের সর্বত্র বসে গেছে, সিকিউরিটি ফোর্সেস সর্বত্র, প্লাস হচ্ছে জুডিশিয়ারিতে, একাডেমিয়াতে, অ্যাডমিনিস্ট্রেশন। বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, জামাতের উপরে নির্ভর করে তারা দেশ চালাতে হবে। এবং ওয়ান ফাইন মর্নিং জামাত তাদেরকে মানে তাদের বিরুদ্ধে অনাস্থা এনে দিতে পারে, অথবা তাদেরকে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তাদেরকে আর্লি ইলেকশন দিতে বাধ্য করতে বলতে পারে। ফলে বিএনপির জন্য এই ছাত্রদের যে দাবি, এটা বিএনপির জন্য, আওয়ামী লীগের তো আছেই, সেটা অন্য কথা। এই তাদের আন্দোলন এবং জামাত এবং ইসলামিস্টরা এবং এই এনসিপি, এদের দাবি, গণপরিষদ বলেন, নতুন পার্লামেন্ট বলেন, নতুন সংবিধান বলেন, ওদের জন্য একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী এবং ওদের জন্য অশনি সংকেত বলে আমার কাছে মনে হচ্ছে। সো বিএনপি মানে আওয়ামী লীগের তো কথা এখন প্রশ্ন ওঠে না। বিএনপি আশা করবে যে ওয়ান গুড মর্নিং যাতে না আসে, অতি সহসাই। যদি ওয়ান গুড মর্নিং আসে তাহলে মানে গুড আফটারনুন কখন হবে তারা কিন্তু বলতে পারবে না। একটা সেন্টেন্স আমি অ্যাড করব, এর আগেও তারা জামাতকে সঙ্গে নিয়েছিল। তারেক জিয়া সাহেবদের উচিত এটা স্মরণ রাখা, জামাত তারেক জিয়াকে বা তার মেয়ে জোবায়দা রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান, তার কন্যা জায়মা রহমানকে এই ডাইনেস্টিক রুল করার জন্য বা এক মেয়াদের বেশি বাংলাদেশের শাসন ওদের হাতে ট্রান্সফার করার জন্য জামাত রাজনীতি করে না। জামাত নিজে ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে। পাকিস্তানে তারা কিচ্ছু করতে পারছে না, বাংলাদেশ তারা প্রায় দখল করে ফেলার উপক্রম করেছে। এটা আওয়ামী লীগ তো গেছে, ভবিষ্যতের কথা জানি না। এই মুহূর্তে সবচেয়ে বড় মানে ওয়ার্নিং এটা হচ্ছে বিএনপি। জি, আমার শেষ প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছেন, দিয়ে দিয়েছেন, যদি আমি এটা করতে চাচ্ছিলাম না কারণ সময় আমাদের শেষ হয়ে গেছে। আমি আশা করি যে আলোচনা পর্যালোচনা দুজনেই আপনারা তুলে ধরলেন, গোলাম মাদবর এবং সৈয়দ মাহমুদুল্লাহ, এটি অনেকের কাছে বেশ পরিষ্কার করবে বেশ কয়েকটি জিনিস, যদিও আমরা শুধুমাত্র একেবারে সারফেসের অংশে টাচ করেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।